এই দিন ছিল তৃতীয় পরীক্ষার দিন, আরবি প্রথম পত্রের পরীক্ষা। ঘটনার সময় তার বান্ধবী, যে কিনা পূর্ববর্তী ঘটনা অর্থাৎ জনাব এস.এম. সিরাজউদ্দৌলা 27/3/2019 তারিখে এই সেখানকার দপ্তরি নুরুল আমিনের মাধ্যমে আমাদের এই ভিকটিম নুসরাত জাহান রাফিকে তার অফিসে ডেকে নেন এবং তার শ্লীলতাহানি করেন। এমনকি সাক্ষ্য প্রমাণে এও এসেছে যে পরীক্ষার আধা ঘন্টা আগে তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি উত্তরপত্র সরবরাহ করবেন, এমন একটি বিষয়ও এর মধ্যে আছে। কিন্তু নুসরাত জাহান রাফি তার এই অনৈতিক প্রস্তাবে রাজি হননি এবং তিনি তার যে কোনো অনৈতিক প্রস্তাবে অস্বীকার করেছেন। এই ঘটনার উপরে প্রিন্সিপাল সুপার এস.এম. সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বের একটি মামলা হয়। মামলাটি হয় 27 মার্চ 2019 তারিখে, যে মামলায় সিরাজউদ্দৌলা সাহেব কারাগারে অন্তরীণ তখনও ছিলেন। কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় এই যে নুসরাত জাহান রাফির প্রতি শ্লীলতাহানির যে চেষ্টার মামলা, সেই মামলাটি দায়ের করেছিলেন তার মা শিরিনা আক্তার, যেটা ছিল সোনাগাজী থানার মামলা নম্বর 24, তারিখ ছিল 27/3/2019। মূলত এই মামলা প্রত্যাহার এবং সিরাজউদ্দৌলার কারাগার থেকে বেরিয়ে আসাটা থেকেই এই ঘটনার উৎপত্তি এবং সূত্র বলে হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন। হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে সুস্পষ্টভাবে সেই বলেছেন 27 মার্চ 2019 তারিখে সুপার এস.এম. সিরাজউদ্দৌলা যদি নুসরাত জাহান রাফিকে তার রুমে ডেকে এই ধরনের শ্লীলতাহানির চেষ্টা না করতেন এবং এই ধরনের অন্যায় প্রস্তাব না দিতেন, তাহলে পরবর্তী কোনো ঘটনা হয়তো ঘটতো না। পরবর্তী ঘটনা বলতে এমন যে তার মামলায় কারাগারে যাওয়া, কারাগারে আটক থাকা, তার মুক্তির জন্যে মানববন্ধন করা, তার মুক্তির বিপক্ষে মানুষের অবস্থান করা, সমাজের মধ্যে একটা বৈপরীত্য দ্বন্দ্ব সৃষ্টি করা, এগুলো করতো না। এখানে আদালতের কাছে সুস্পষ্টভাবে আসে যে কারাগারে উপস্থিত থাকা অবস্থায় এস.এম. সিরাজউদ্দৌলার সঙ্গে এই মামলার আসামিরা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি সুস্পষ্ট ভাষায় বলেন যে নুসরাত জাহান রাফির উপরে চাপ সৃষ্টি করতে হবে যেন সে পূর্বের মামলা অর্থাৎ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতাহানির মামলাটি প্রত্যাহার করে। যদি কোনো কারণে রাফি এই মামলা প্রত্যাহার না করে, তাহলে তাকে হত্যা করা এবং এমনভাবে হত্যা করা যেন মানুষ মনে করে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। এবং শুরুতেই এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বেশ কয়েকটা আসামির মধ্যে ছিল, যেটা অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। এবং আপনারা জানেন যে এই মামলার শুরুতেই নুসরাত জাহান রাফির ভাই বাদী মাহমুদ আল হাসান নোমান শুরুতে 8 জনকে আসামি করলেও পরবর্তীতে তার বোনের যে ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড তদন্তকারী সংস্থার কাছে সরবরাহ করেছেন। শুধুমাত্র সেগুলোর বাইরেও একজন মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণ করেছেন আদালত। যে আমি আগেই বলেছি, আবারও বলছি, যে ঘটনার সঙ্গে সঙ্গে তাকে একটি সিএনজি করে সোনাগাজী হেলথ কমপ্লেক্সে নেওয়া হয়। যেহেতু সে অগ্নিদগ্ধ ছিল, সেখান থেকে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন এবং তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে যখন ভর্তি করা হয়, তার শরীরের 75 থেকে 80% পুড়ে যায়। এখানে যে মূল বিষয়টি মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, কোনো মানুষ যখন সুনিশ্চিত জানেন তিনি মারা যাবেন, সেই সময় কোনো ব্যক্তিকে তিনি অন্যায়ভাবে কিংবা অন্য কোনো বিবেচনায় তাকে জড়ান না। নিহত নুসরাত জাহান রাফি তার মৃত্যুকালীন জবানবন্দিতে কারা তাকে আগুন দিয়েছে কিংবা কারা তাকে ম্যাচ জ্বালিয়ে দিয়েছে এ কথা কিন্তু বলেননি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন 4 জন ব্যক্তির কথা। এখন এই 4 জন ব্যক্তির কথা বলতে গিয়ে আদালত তার ভাইয়ের সরবরাহকৃত অডিও রেকর্ড কিংবা ভিডিও রেকর্ড, আরেক ভাই কর্তৃক রেকর্ডীয় ভিডিও রেকর্ড, তার বক্তব্য অনুযায়ী তিনি ঢাকা আসার পথে কুমিল্লাতে তার বক্তব্য রেকর্ড করেছেন। সেগুলো হচ্ছে বড় বিবেচনায় নিয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, এই ওনার নাম হচ্ছে 81 নম্বর সাক্ষী ওবায়দুল ইসলামের যে মৃত্যুকালীন জবানবন্দি এবং সেখানকার নার্স সহ তাদের সাক্ষ্য, সেটা আদালত
সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বলেছেন যে ফেনীর সোনাগাজীতে ঘটনাস্থল হলেও বার্ন ইউনিটি পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র 7 ঘন্টা। এই 7 ঘন্টার সময়ের মধ্যে ডাক্তার নিহত নুসরাত জাহান রাফির মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেছেন। সুতরাং রাফির পক্ষ থেকে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জড়ানো কোনো সুযোগ ছিল না। সুতরাং ডাক্তার উবায়েদের এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায়ে দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এই বেনিফিটটা কিভাবে দিল। সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা সম্পর্কে সুস্পষ্ট আদালতের অবজারভেশন, তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের জন্য রাফির উপরে চাপ দেওয়া সত্ত্বেও সে মামলা প্রত্যাহারে রাজি না হয় তার পরিকল্পনা নির্দেশনা মোতাবেক তাকে প্রথমত ঘটনার দিন পরীক্ষা কেন্দ্র থেকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা কি ছিল যে তার বান্ধবী নিশাতকে সাইক্লোন সেন্টারের ছাদের উপরে কে বা কেউ আহত করছে। নিশাত ছিল তার পূর্বের মামলার সাক্ষী, যে সিরাজউদ্দৌলা তাকে শ্লীলতাহানি করেছিল, তার সাক্ষী ছিল নিশাত।